রেকর্ডিং শুরু। ওকে স্যার, সো আমরা হচ্ছে আজকে ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে পড়াশোনা করব। এর আগে হচ্ছে ইন্ডেক্সিং এর একটু পার্ট বাকি ছিল, যেটা হচ্ছে আপনারা কুইজের দিন করতে চান নাই, ওটা একটু ফিনিশিং করে দিই। হ্যাঁ, ওটা বেশিক্ষণ লাগবে না। একটা হচ্ছে ক্লাস্টারিংটা হচ্ছে আবার দেখিয়ে দিচ্ছি, ক্লাস্টারিং ইন্ডেক্স। তো ক্লাস্টারিং ইন্ডেক্সের ক্ষেত্রে আমি বলছিলাম যে অলওয়েজ পার্টস হয় লেখা আছে, বাট কিছু কিছু সময় ডেন্স হতে পারে, খুবই এক্সেপশনাল কেস, খুবই আনকমন কেস। বাট আমরা যদি পরীক্ষার সময় আসে বা ধরা হয়, অলওয়েজ ধরবো আমরা ক্লাস্টারিং ইন্ডেক্স অলওয়েজ স্পার্স হয়। সো একটা এক্সাম্পল দেখি ক্লাস্টারিং এর। হ্যাঁ, সো মনে করেন স্ক্রিন তো শেয়ার আছে, রাইট? দেখা যাচ্ছে তো? না স্যার। দেখা যাচ্ছে না? না স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এক মিনিট, সরি। এখন জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। সো মনে করেন আমার হচ্ছে এভাবে আমার ডেটা স্টোরেজে ডেটা স্টোর আছে। হ্যাঁ, ক্লাস্টারিংটা দেখি। সো মনে করেন এখানে 1 2 3 ক্লাস্টারিং এর যেটা কথা যদি মনে থাকে, তাহলে আপনাদের মনে থাকা উচিত ক্লাস্টারিং মানে হচ্ছে সবগুলো ডেটা একসাথে ক্লাস্টার্ড হয়ে থাকবে, এখানে ইউনিকনেস থাকবে না। হ্যাঁ, সিরিয়াল ওয়াইজ থাকবে, সর্টেড অবস্থায় থাকবে, বাট আমার হচ্ছে নন কি থাকবে, রাইট? আচ্ছা, সো মনে করেন এটা হচ্ছে এ, এটা এ, এটা এ, এটা হচ্ছে বি। একটা ভালো এক্সাম্পল পেয়েছি, বি বি বি, এটাও বি, দেন হচ্ছে বি, দেন সি ডি ডি। হ্যাঁ, আর এটা মনে করেন হচ্ছে হার্ড ডিস্কের ব্লক 0-তে বা ব্লক 1, যেভাবে ধরেন ইন্ডেক্সিং। আর এটা হচ্ছে B1, আর এটা হচ্ছে B2, ব্লক 2-তে আছে। এখন আমি আমার ইন্ডেক্সিংটা এই কলামের উপর চালাবো, নেম। হ্যাঁ, আইডির উপর চালাচ্ছি না, আমি হচ্ছে নেম কলামের উপর চালাবো। সো নেম কলামে আমরা দেখি যে এ বি 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 সব সর্টেড অবস্থায় আছে, বাট আমার নন কি, এ 3টা আছে, বি 6টা আছে, সি একটা আছে, ডি 2টা আছে। সো এটার উপর যদি আমরা হচ্ছে ইন্ডেক্সিংটা চালাই, তাহলে কি হবে? সো আমরা জানি আমাদের ইন্ডেক্সিং এর ডেটা স্ট্রাকচার হচ্ছে সার্চ কি আর হচ্ছে পয়েন্টার, 2টা থাকবে পার্ট। হ্যাঁ, সো এখানে হচ্ছে ক্লাস্টারিং এর মধ্যে ইউনিক কি কি আছে বলেন তো? ইউনিক মানে ইউনিক বলতে স্যার বোঝাতে চাচ্ছি যে এলিমেন্ট রিপিটেশন ছাড়া এই নেম কলামে কি কি আছে। যেমন একটা হচ্ছে শুধু এ আছে, তারপরে বি আছে, সি আর ডি। হ্যালো হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। জি ওকে, আই থিঙ্ক সামথিং ওয়েন্ট রং। স্যার শোনা যাচ্ছে তো। ওকে, আমার এটা স্ক্রিন চলে গিয়েছিল হঠাৎ করে। ওকে সরি, বি সি ডি। আর কি কোনো এক্সট্রা ভ্যালু এখানে আছে কি স্যার? সবগুলো তো ইউনিক এ বি সি ডি আছে, রাইট, এই কলামের ভিতরে? স্যার হ্যালো, জি স্যার। নেম কলামে সব তো এই ইউনিক এলিমেন্টই আছে। সো এ যে ফার্স্ট এলিমেন্টটা শুরু হয়েছে, এটা কোন ব্লকে আছে স্যার বলেন তো? স্যার 0। বি জিরো। তাহলে এখানে বি জিরো থাকলো, আর বিটা কোথায় আছে স্যার বলেন? বিটা শুরু হয়েছে কোথা থেকে, কোন ব্লক থেকে? বিটা এখানে আছে না, তাহলে এটাও ব্লক 0। তারপর সিটা হচ্ছে ব্লক 2, আর সি ডিটা হচ্ছে ব্লক 2। এইভাবে হচ্ছে আমার ক্লাস্টারিং ইন্ডেক্সটা কাজ করে। সো আমি যখন জানি এ হচ্ছে বি জিরোতে আছে, সো যেহেতু এখানে অ্যাড্রেস একটা একটাকে প্রেফার করে, সো মনে করেন এ হচ্ছে মনে করেন 0 নাম্বার ইন্ডেক্সে প্রথম শুরু হলো, বি জিরোর 0 নাম্বার ইন্ডেক্সে আছে, তারপর সে হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্স 2 নাম্বার ইন্ডেক্স চেক করে করে যে সবগুলো একে ফেচ করে নিয়ে আসলো ইন্ডেক্সিং এর সাহায্যে।
তারপর আবার সে দেখলো আচ্ছা আমি বি কে খুঁজবো, আচ্ছা বি কোথায় আছে, ব্লক 0-তে আছে। তো ব্লক 0 কোন জায়গায় আছে, এখানে মনে করেন 0 1 2 3, ব্লক 0 3 নাম্বার পয়েন্টারে আছে, 0 1 2 3। তারপরে এখান থেকে আবার 3 থেকে শুরু করলো, দেন আমার ব্লক 1 এর সবগুলো ট্রাভার্স করলো, দেন যতক্ষণ না পর্যন্ত শেষ না হচ্ছে ততক্ষণ ট্রাভার্স করে B2 এর এই পর্যন্ত গেল। দেন সিটা হচ্ছে হয়ে যাবে, ডিটাও সেম এভাবে সার্চ করে যাবে। ক্লাস ট্র্যাকিংটা দেখতে এরকম হয়। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে প্লিজ বলেন। স্যার এটা কি মানে জি, সর্টেড হিসেবেই থাকবে? সর্টেড হিসেবে থাকবে ক্লাস ট্র্যাকিং ইন্ডেক্সটা, অর্ডারড ইফ ইউ রিমেম্বার। স্যার যেমন ধরেন নেমের মাঝখানে যদি বি এর পর আবার এ থাকতো, না, এটা এরকম তখন কি হচ্ছে হবে না? ওটা হচ্ছে তখন সেকেন্ডারি ইন্ডেক্স হবে স্যার, নন কি। সেকেন্ডারিটা আমরা দেখব। আপনাদের একটা বক্স দিয়েছিলাম স্যার, মনে আছে? স্যার ভুলে গেছি সব স্যার। আচ্ছা আচ্ছা, সরি, আসলে আমারই দোষ। না স্যার দোষ না, আমরা পড়াশোনা করে নিয়েছি। অর্ডারড আর হচ্ছে নন অর্ডারড, ঠিক আছে না, এরকম ছিল। সো অর্ডার আর যদি কি হয় তাহলে হচ্ছে প্রাইমারি ইন্ডেক্সিং এরটা চালাবেন, প্রাইমারি। অর্ডার কিন্তু নন কি ক্লাস্টার, তার মানে এটা অর্ডার মাস্ট হইতেই হবে স্যার, রাইট? আর যদি মনে করেন আপনি যেটা বললেন যে আমার হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু আছে, তার মানে নন কি, কিন্তু সর্টেড নাই, নন অর্ডার, তাহলেও সেকেন্ডারি। আর যদি কি অবস্থা থাকে তাও সেকেন্ডারি। সো যদি কোনো নন কি হয়, সরি নন অর্ডার হয়, আমি সেকেন্ডারি ইন্ডেক্স চালাবো স্যার। তাহলে স্যার আপনি যেটা বললেন এ এ বি আবার এ আসলো, তার মানে এটা কি স্যার সর্টেড ছিল? না। সেটা কি নন কি ছিল? না। তাহলে কোনটা হবে? সেকেন্ডারি। তখন সেকেন্ডারি আপনি এক্সিকিউট করবেন কমান্ড। এটা কি বুঝছেন স্যার এখন? না বুঝতে আবার বলেন। স্যার সেকেন্ডারি কমান্ড এক্সিকিউট করব বলতে ইন্ডেক্সিং এর এসকিউএল কমান্ড আছে স্যার। তো মনে করেন এখানে আই যে নেম কলামটা আছে স্যার, এটা বৈশিষ্ট্য কি? অর্ডারড অ্যান্ড নন কি, নন কি প্লাস অর্ডারড, রাইট? এখন নন কি প্লাস অর্ডার যদি হয়, অর্ডারড নন কি, তাহলে কোনটা হবে? ক্লাস্টার। আর আপনি যেটা বলতেছেন যে এ এ আসার পরে বি আসলো, দেন হঠাৎ করে এ আসলো, তাহলে এটা কি অর্ডারড নাকি নন অর্ডারড স্যার? নন অর্ডারড স্যার। যদি নন কি নন অর্ডার হয় তখন সেকেন্ডারি। সো আপনার আপনাদেরকে তো মনে হয় ল্যাবে হচ্ছে দেখানো হয় না ইন্ডেক্সিং এর অ্যালগরিদম, সরি ইন্ডেক্সিং এর এসকিউএল কমান্ড। আচ্ছা, এগুলো আমি হচ্ছে ক্লাসে ড্র করে দেখাবো যেখানে টাইপ করতে সমস্যা হয়। তো সেকেন্ডারি বা প্রাইমারি বা ক্লাস্টারিং এর জন্য কি কি এসকিউএল কমান্ড ইউজ করা হয়, এগুলো আমি একটা সিম্পল স্যাম্পল আপনাদেরকে শো করব। হ্যাঁ, যদি কখনো ইন্টারেস্ট থাকে আপনি হচ্ছে দেখতে পারেন। হ্যাঁ, এটা আমি শো করবো। সো মনে করেন যদি সেকেন্ডারি লাগে তখন সেকেন্ডারি জন্য আলাদা একটা কমান্ড আছে যে আপনি কত ঘর পরে পরে হচ্ছে ব্লকের ইন্ডেক্সটাকে স্টোর করে রাখবেন। হ্যাঁ, এরকম কিছু শর্ত থাকে, এটা আমি দেখাবো ক্লাসে ইনশাল্লাহ। দেন হচ্ছে সেকেন্ডারিটা দেখা। এখন এখন একটু আমরা থিওরিটা পড়ি, আমি আপনাকে কমান্ডগুলো দেখাবো, যাতে ইচ্ছা থাকে আমার কাছে আসেন, আমি লিখে দেখাবো আপনাকে। আচ্ছা, এখন হচ্ছে সেকেন্ডারি ইন্ডেক্স। সেকেন্ডারি ইন্ডেক্সের দুইটা সিনারি দেখাবো। হ্যাঁ, একটা হচ্ছে সেকেন্ডারি ইন্ডেক্স কি প্লাস নন অর্ডারড, এটা আগে দেখাই। কি কিন্তু নন অর্ডারড, ঠিক আছে? ওকে, এটা না মুছছি, এটা মুছছি। আচ্ছা, সো এটা মনে করেন রোল নাম্বার আর এটা হচ্ছে নেম, সেম কলামটাই রাখলাম, জাস্ট একটু এবার একটু ইচ্ছা করে বড় করি। 1 4 9 10, এটা মনে করেন এক ব্লক। হ্যাঁ, আর মনে করেন নেম হচ্ছে এ এ এ বি। আচ্ছা, এটা হচ্ছে ব্লক
লেটস সে 1 ধরি, 0 1 ডাজন্ট ম্যাটার, ইজ জাস্ট ইন্ডেক্স। আচ্ছা, দেন আমার আসতেছে, আচ্ছা বাবার আঁকার কোনো মানে হয় না, আমি হচ্ছে সিরিয়াল বাসেস লিখে যাই। দেন আমার হচ্ছে 5 2 7 8, তারপর হচ্ছে 3টা বাদ দিচ্ছে, আচ্ছা হ্যাঁ, এরপর 3 12 11 6। এটা একটা ব্লক, এটা একটা ব্লক, তাহলে 3টা ব্লক আমি আঁকলাম। এটা B1 দিছি 2, আর এটা B3। এই একটা এক্সাম্পল দিয়ে হচ্ছে আমি দুটাই দেখানোর চেষ্টা করব। আর এটা হচ্ছে সবগুলো আগের মতোই বি 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 বি, আর এখানে হবে বি সি ডি ডি। ওকে, স্যার লেখা বোঝা না গেলে একটু বলেন। আচ্ছা, এখন হচ্ছে ইন্ডেক্স ফাইলটা বানাই, আবার এগেন সার্চ কি, আর এখানে হচ্ছে পয়েন্টার। আচ্ছা স্যার, এখন আমি এই কলামের উপর ইন্ডেক্সিং অ্যালগরিদমটা চালাবো। এখন বলেন তো স্যার, এখানে সবগুলো কি ইউনিক ভ্যালু? আপনার এই যে এই কলামে একটু বলেন তো স্যার, সবগুলো কি ইউনিক ভ্যালু নাকি? জি স্যার। আচ্ছা, অর্ডার নাকি নন অর্ডার? স্যার নন অর্ডার। যদি এরকম হয় তাহলে আমরা সেকেন্ডারি ইন্ডেক্সিংটা চালাবো 11 12। এখন আমি যখন রোল নাম্বারের উপর ইন্ডেক্সিং কমান্ডটা চালাম, সে আপনার ইন্ডেক্সিং কিন্তু সর্টেড অবস্থায় থাকবে, ইন্ডেক্সিং সর্টেড অবস্থায় থাকবে। হ্যাঁ, সো খুবই সিম্পল, আমরা প্রাইমারি ইন্ডেক্সে যেভাবে দেখছি ঠিক সেই ডেন্স ইন্ডেক্সের কনসেপ্টটা এখানে আসবে। তো 1 কোথায় আছে? B1-এর, মনে করেন এটা যদি 0 নাম্বার ইন্ডেক্স ধরি, 0 1 2 3, আবার এখান থেকে 0 1 2 3, আবার এখান থেকে 0 1 2 3, প্রতিটা ব্লকের জন্য আমি ইন্ডেক্স করলাম। তাহলে 1টা কোথায় আছে? B1 এর 0 ইন্ডেক্সে। হ্যাঁ, আমি সবগুলো আঁকলাম না। আবার মনে করেন 5 কোথায় আছে? মনে করেন B2 এর 0 নাম্বার ইন্ডেক্সে। আবার মনে করেন 11 কোথায় আছে? B3 এর 2 নাম্বার ইন্ডেক্সে। জাস্ট সেকেন্ডারি ইন্ডেক্সটা ডেন্স ইন্ডেক্সের মতো যখন নন কি এবং নন অর্ডার হবে, এভাবে কাজ করবে। যতগুলো নন অর্ডার বা আনসর্টেড কিগুলো আছে, ইন্ডেক্সিংগুলো হচ্ছে এগুলোকে সর্ট করবে। আর ডেন্স ইন্ডেক্সের জন্য প্রতিটা 1 নাম্বার রোল নাম্বার সে কোন ইন্ডেক্স বা অ্যাড্রেসে আছে এভাবে স্টোর করে রাখবে। এটাই হচ্ছে সেকেন্ডারি ইন্ডেক্সের কি প্লাস নন অর্ডার কম্বিনেশন। হ্যাঁ, আমি সবগুলো লিখলাম না, বাট এটাই হচ্ছে আমার কনসেপ্ট। এখন কারো যদি কোশ্চেন থাকলে বললেন স্যার প্লিজ। আচ্ছা, এখন মনে করেন আমার হচ্ছে এটা নন অর্ডারই থাকবে, বাট নন কি, নন কি তার মানে হচ্ছে আমার নেমের উপর চালাবো আমি, কারণ রোল নাম্বারটা হচ্ছে কি ভ্যালু ছিল, কিন্তু নেমটা হচ্ছে আমার নন কি। আচ্ছা, এটাকে একটু ছোট করে দিই, নন কি, তার মানে হচ্ছে আমি এর উপর চালাবো, নেমের উপর। একটু ছোট করে দিই, কারণ এটা জুম করে দেখাইতে হবে, এখান থেকে অনেক কষ্ট হইতেছে। আচ্ছা, সো লেটস সে আইডি রোল 1 2 3 4 5 6 7 8, D A B C C A B C, 4টা ব্লক।
করে স্টোর করতেছে, B2 B3 B4। আর এখানে মনে করেন কি আছে, একটু জায়গা একটু বেশি লাগবে। এখানে কি আছে, আমি কি লিখলাম, আর এখানে পয়েন্টার আছে, কি আর পয়েন্টার। হ্যাঁ, তাহলে এখানে আমি চাচ্ছি নন কি, সরি হ্যাঁ নন কি প্লাস আনঅর্ডার্ড, মানে সর্টেড নাই, যেটা হচ্ছে এই কলামটা। সো আমি আবার আগের মতো এখান থেকে ইউনিক যে প্রপার্টিসগুলো সেটাকে এক্সট্রাক্ট করলাম, যেটা হচ্ছে এ বি সি ডি। কিন্তু স্যার ক্লাস্টারিং ইন্ডেক্সে আমরা কি দেখছিলাম, যেহেতু সর্টেড আছে, যেহেতু অলরেডি সর্টেড ছিল, ফর এক্সাম্পল সর্টেড ছিল এভাবে এ এ এ তারপর বি। সো আমি যদি প্রথমটা জানি তখন সিরিয়াল ওয়াইজ সবগুলোকে আমি পাবো যতক্ষণ না পর্যন্ত আপনার বি আসতেছে, নাকি স্যার? এটা তো বুঝছি স্যার, এটা ক্লাস্টারিং এর ক্ষেত্রে কি এরকমই ছিল না? হ্যালো এনিওয়ান, আমি কি মিউট নাকি স্যার শুনতেছেন আপনারা? স্যার শোনা যাচ্ছে কিন্তু মানে বুঝতে একটু প্রবলেম হচ্ছে স্যার। আচ্ছা একটু বলেন, না বুঝেছে একটু বলেন প্লিজ। ক্লাস্টারিং এর কন্ডিশন কি ছিল স্যার আমার? নন কি প্লাস অর্ডার্ড। ক্লাস্টারিং ইন্ডেক্সিং এর আমার কন্ডিশন ছিল নন কি এবং অর্ডার্ড। তো এখানে এ তিনটা আছে, তার মানে এটা কি স্যার নন কি নাকি কি ক্লাস্টারিং এর ক্ষেত্রে বলেন? স্যার নন কি। নন কি, কিন্তু এটা কি অর্ডার্ড? জি স্যার। তাহলে আমি যদি প্রথমটা জানি তখন সিরিয়াল ওয়াইজ সব এ থাকবে এবং যতক্ষণ না বি আসে, নাকি স্যার? জি স্যার। আচ্ছা তাহলে এখন বলেন, এখন তো হচ্ছে আমি আনঅর্ডার্ড নন কিতে আছি, তাহলে এই সেম স্ট্র্যাটেজি কাজ কি করবে নাকি করবে না? স্যার করবো না। কারণ কি, আমি যদি এখানে একটা এ জানিও, পরেরটা যে আরেকটা এ থাকবে এইটার কোনো গ্যারান্টি নেই। তাহলে এইটা স্ট্র্যাটেজি কি? এর আগের ভিডিওটা ছিল, মানে সরি এর আগের পার্টটা ছিল কি প্লাস অর্ডার, নো সরি নন কি প্লাস অর্ডার, আর এখন নন কি প্লাস আনঅর্ডার। সেকেন্ডারি ইন্ডেক্সে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে নন কি সরি কি প্লাস আনঅর্ডার, আর এখন হচ্ছে নন কি প্লাস আনঅর্ডার। হ্যাঁ, যেহেতু এখন সবগুলো ওলট পালট, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমি আরো কিছু মেমোরি ব্লক নিয়ে আসবো। মনে করেন B5, তারপরে B6, B7, B8, চারটা নিয়ে আসলাম, যতটুকু লাগে আর কি। আমার এই ক্ষেত্রে চারটা হলেই ইনাফ। হ্যাঁ, তো মনে করেন এখানে হচ্ছে আমার চারটা করে আমি স্লট নিচ্ছি, প্রতিটা ব্লকে চারটা করে নিচ্ছি, এখানেও চারটা করে নিচ্ছি, এখানেও চারটা করে নিচ্ছি। স্যার না বুঝতে স্যার একটু বলেন, নাহলে তো আমি বুঝবো না, যে অন্যভাবে বুঝাইতে হবে নাকি। আচ্ছা এখন একটু বলেন স্যার, এই যে এ কিটা কোন কোন ব্লকে আছে একটু বলেন তো। এ স্যার B1 আর B3। B1 আর B3 স্টোর করলাম, আর এই B5টা তখন থাকবে, পয়েন্ট করবে এই জায়গায়। এটা কি বুঝছিস স্যার? তাহলে তার মানে জি স্যার। আমি যখন এতে যাব তখন দেখব, আচ্ছা আমার জন্য একটা ইন্ডেক্সিং করা আছে B5, এখানে গেলাম, এখন B5 হচ্ছে আমি জানি সবগুলো ভ্যালু এই থাকবে,
জাস্ট সিরিয়াল ওয়াইজ চেক করব। বি1, আচ্ছা হ্যাঁ বি1 এ আছে, খুঁজলাম। এখানে আর একটু ডিটেলস থাকতে পারে, ইন্ডেক্সিং বি1 এক নাম্বার ইন্ডেক্স, বা বি3 এক নাম্বার ইন্ডেক্স, আরও ইনফরমেশন থাকতে পারে, বাট ফর সিম্পলিসিটি আমরা জাস্ট জানি যে বি1 এ আমার হচ্ছে এ আছে, বি3তে আমার এ আছে, আর এই বি5টা পয়েন্ট করবে আমার ইন্ডেক্স থেকে এখানে। তাহলে স্যার বি6টা যদি বি হয়, আর বি7টা যদি সি হয়, আর বি8টা যদি ডি হয়, তাহলে বলেন তো স্যার বি6 এ কী কী হবে ভ্যালু? স্যার B2 B4 হ্যাঁ B6 এ স্যার B2 B2 B4। আচ্ছা বি7টা বলেন তাহলে স্যার, তাহলে এখানে আমি স্যার বি6 B2 লিখলাম। B2 B3 B4 C আচ্ছা বি2 বি3 বি, স্যার B3 হবে না B3 সরি বি3 হবে না স্যার, না সি স্যার তো B4 এই যে আছে। আচ্ছা সরি স্যার Yes, yes. হ্যাঁ নো প্রবলেম নো প্রবলেম। আর ডিটা স্যার কোথায় আছে স্যার বলেন তো? শুধু B1 এ। শুধু বি1 এ। তাহলে স্যার নন কি এবং আনঅর্ডার্ড কিভাবে ইন্ডেক্সিংটা কাজ করে এটা কি বুঝছি স্যার? স্যার একদম লেফট সাইডে যে টেবিলটা বানালাম এটাকে কি বলা হয়? এই যে এটাই তো ইন্ডেক্স ফাইল, আচ্ছা এটাই ইন্ডেক্স ফাইল। ইন্ডেক্স ফাইল আপনি যদি ওপেন করেন এরকম ফরম্যাটে থাকে, যদি এটা দেখা যায় না র বাইনারি ফরম্যাটে থাকলে, বাট ইন্ডেক্স ফাইলটা হচ্ছে এরকম, মানে যেরকম বইয়ের ইন্ডেক্সে একটা পেজ থাকে, এটাই হচ্ছে ইন্ডেক্স ফাইল। বুঝতে পারছি স্যার। কি আর পয়েন্টার থাকে, কিটা হচ্ছে আমি কাকে খুঁজবো এবং এটা কোন পৃষ্ঠায় আছে, বেসিক্যালি মেমোরির কোন অ্যাড্রেসে আছে। পয়েন্টার হচ্ছে অ্যাড্রেসের কোন জায়গা আছে সেটাকে পয়েন্ট করে স্যার। এটা কি বুঝছি স্যার? জি স্যার। আচ্ছা এর আগেরটা কি বুঝছিলেন, যেটা ছিল আমার হচ্ছে কি বাট আনঅর্ডার, এটা কি বুঝছিলেন তখন, নাকি আবার এক্সপ্লেন করবো স্যার? যদি লাগে আমি এক্সপ্লেন করতে পারি। স্যার একটু আবার এক্সপ্লেন করে দেন। শিওর, নো প্রবলেম। আচ্ছা এখন আমি মনে করেন আইডির উপর চালাবো, যেহেতু এটা কি স্যার নাকি স্যার? জি স্যার। কি আমি রোলের উপর চালাবো না, আমি কি এর উপর চালাবো, মানে কি এর উপর। আচ্ছা তাহলে একটু ওর পার্ট করে দিই স্যার। হ্যাঁ একটু আমাকে বললেন, আমি যদি কোনো রিপিটেশন দিয়ে দিই, 7 দিলাম, আর এখানে কি দিব, 4 দেই, 1 এখানে 2 দেই, 1 2 3 4, আর এখানে 6। ওর পাওয়ার তো আছে রাইট স্যার? জি স্যার। আচ্ছা এখন আমি এইটার উপর চালাবো। ওকে কি নাকি স্যার, এটা তো কি স্যার, ইয়েস কিন্তু স্যার। এটা কি অর্ডার নাকি আনঅর্ডার? আনঅর্ডার। আচ্ছা তাহলে কোনে চালাবো, সেকেন্ডারি রাইট। জি স্যার। ডেন্স ইন্ডেক্স মনে আছে স্যার, ক্লাসে পড়াইছিলাম। আমি ভাবছিলাম আপনার পারেন, এই জন্য আমি এটা ফার্স্ট চলে গেছি। আচ্ছা ডেন্সের ক্ষেত্রে যেটা হয়, প্রতিটা কি এর জন্য আমি ইন্ডেক্সিং করব। প্রতিটা কি এর জন্য আমার ইন্ডেক্স ফাইলে যেরকম ক্লাসে আমি জাস্ট একটা এর জন্য একটা অ্যাড্রেস করছি, তারপরে একটা বি এর জন্য করছি, 2-3টা এ থাকা সত্ত্বেও আমি জাস্ট একটা এর জন্য করছিলাম। ওর হচ্ছে স্পার্স, মানে একটু ছড়ানো, যে একটা এ জানি তাহলে বাকি এগুলো জানবো। কিন্তু ডেন্সের ক্ষেত্রে মানে কি ঘন, আমি প্রতিটা এলিমেন্টের জন্য ইন্ডেক্সিংটা করব স্যার। এটা কি বুঝছি? জি স্পার্স আর স্যার। ডেন্সের মধ্যে পার্থক্য। আচ্ছা ক্লাস্টারিং অলওয়েজ স্পার্স হবে, ছড়ানো, কারণ আমি একটা জানলে বাকিগুলো জানবো, একই সেম এলিমেন্ট। বা ডেন্সের ক্ষেত্রে আমি প্রতিটা করব। এখন কেন প্রতিটাই করা লাগবে স্যার? কারণ শক্ত ওলট পালট, এমন না যে আমি এক এখানে জানলে 2টা জানবে, এমন তো না স্যার, নাকি স্যার? জি স্যার। এই জন্য এটা ডেন্স হবে। এখন কি স্যার বুঝছেন? আমি একে দেখাচ্ছি, বাট বুঝছি তো স্যার সোফার। ইয়েস স্যার। আচ্ছা আমি ভাবছিলাম স্যার আপনারা আগেরগুলো মনে আছে, এই জন্য আমি একটু ফার্স্ট আসলাম। স্যার আপনারা বলবেন না আমাকে একটু, যাই হোক প্যারা নাই টু। বাট আপনার ইন্ডেক্স ফাইলটা যেটা আছে স্যার, এটা কিন্তু আপনি যখন কমান্ড চালাবেন সে সর্টের অবস্থায় আপনার এগুলো সব করে রাখবে, বুঝছেন স্যার? জি স্যার। এই যে এইটা হচ্ছে আপনার আইডি কলামের জন্য ইন্ডেক্সিং কি, ঠিক আছে স্যার? তাহলে স্যার একটু আপনারা আমাকে বলেন তো, 1-এর জন্য কি হবে পয়েন্টার? 1টা কোথায় আছে স্যার বলেন, আইডি? স্যার
মানে কোন টেবিলে B1 স্যার? B1 এবং মনে করেন 01 01 01 01 এরকম আমি ইন্ডেক্সিং ভ্যালু দিলাম। মেমোরি অ্যাড্রেসে স্যার অনেক ফর্মে থাকে ডাইরেক্ট, আমরা জাস্ট সিম্পলিসিটির জন্য ধরি যে ব্লক B1 1 এর এর 0 তে 0 স্যার। ইন্ডেক্সে আছে স্যার। নাইস। দেন বলেন 2 কোথায় আছে? স্যার ব্লক 3 এর ফার্স্ট ইন্ডেক্সে। ফার্স্ট ইন্ডেক্সে অ্যান্ড সো অন। এটাই হচ্ছে সেকেন্ডারির কি প্লাস আনঅর্ডার্ড ইন্ডেক্সিং। আচ্ছা স্যার, বুঝতে পারছি। তাহলে স্যার ক্লাস্টারিং আর সেকেন্ডারি কি বুঝছি? কারো কোনো কোশ্চেন আছে কি স্যার? না স্যার, বুঝতে পারছি। শিওর? আলহামদুলিল্লাহ জি স্যার। আচ্ছা, ওকে। ক্লাস্টারিংটা বুঝছি স্যার নাকি? জি স্যার, পার্সের ক্ষেত্রে ক্লাস্টারিং করতে হয়। হ্যাঁ, আর এখানে ডেন্স আর সেকেন্ডারি নন কি প্লাস আনঅর্ডার্ডের জন্য আমি আর একটা ব্লকের পর ব্লক মাল্টি লেভেল ইন্ডেক্সিং করব। যাই হোক, ওটা সমস্যা নাই। এটা হলো আমাদের ইন্ডেক্সিং এর কনসেপ্ট। ওকে, যদি কারো কোনো কোশ্চেন থাকে, আই এম অলওয়েজ অ্যাভেলেবল। দেন আজকে নিউ চ্যাপ্টার, আমি B+3টা এখানে করাবো না, এটা ক্লাসে বোর্ডে এঁকে করাবো। এখন থিওরিটিক্যাল পার্টগুলো দেখি। আমাদের একটা থিওরি চ্যাপ্টার থাকবে, ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট সিস্টেম। হ্যাঁ, OLTP আমরা নাম শুনেছি, আমি ফার্স্ট ক্লাসে এক্সপ্লেন করেছিলাম। ওইটারই কিছু রুলস আমরা দেখবো স্যার, ঠিক আছে? ট্রানজ্যাকশন, কনকারেন্সি, কন্ট্রোল অ্যান্ড রিকভারি। আচ্ছা, এখানে আমরা কি কি দেখব? ইন্ট্রোডাকশন টু ট্রানজ্যাকশন। আচ্ছা স্যার বলেন তো ট্রানজ্যাকশন জিনিসটা কি? ট্রানজ্যাকশন তো আপনারা সারা জীবন করে আসছেন, বা ট্রানজ্যাকশন জিনিসটা কি স্যার? বাংলা ভাষায় যেভাবে যেটা বুঝেন সেটাই বলেন, নো প্রবলেম। আপনারা স্যার আদান প্রদান করা স্যার, মানে আদান প্রদান করা। কি আদান প্রদান স্যার? স্যার ট্রানজ্যাকশন তো মানি ট্রানজ্যাকশন হতে পারে, যে কোনো ধরনের স্যার ট্রানজ্যাকশনে তো পসিবল স্যার, মানি ট্রানজ্যাকশন ছাড়াও। হ্যাঁ, মানি ট্রানজ্যাকশন ছাড়াও আপনি মনে করেন এক্সচেঞ্জ করলেন কোনো আইটেম, এটাও একটা ট্রানজ্যাকশন হতে পারে। আচ্ছা, সো বেসিক্যালি হচ্ছে ট্রানজ্যাকশন, যদি আমি সোজা বাংলা ভাষায় এক্সাম্পলের থ্রুতে বলি, দুজন মানুষ এ বি আছে, এর কাছে 100 টাকা আছে, বি এর কাছে 50 টাকা আছে। এ কি করলো? ওর থেকে 50 টাকা মাইনাস করে বি কে 50 টাকা দিয়ে দিল। এরপর আপডেট হওয়ার পরে এর নিউ টাকা 50 হলো, আর বি এর নিউ টাকা 150 হলো। নাকি স্যার এটা তো একটা ট্রানজ্যাকশন? স্যার 100 হবে। 100 হবে না স্যার? কোনটা স্যার? ও সরি, মাই ব্যাড। 100 হবে। ওকে, তাহলে এটা একটা ট্রানজ্যাকশনের এক্সাম্পল। কিন্তু ডেটাবেসের পার্সপেক্টিভ থেকে তাহলে কি কি অ্যাকশন হচ্ছে স্যার? আমি ব্যাংকের সিস্টেমে যখন গেলাম, প্রথমে আমি রিড করব, রিড এ। প্রথমে আমি যদি ফার্স্টে রিড এ করি স্যার, তাহলে কি ভ্যালু পাবো বলেন তো? 100 স্যার। 100। আর যদি রিড বি করি? 50। আচ্ছা, বি লিখছি এখানে 50। ওকে, সুন্দর। 1 মিনিট, শুধু ডাউনলোড করে ফেলাই। হ্যাঁ, এরপরে হচ্ছে আমি মনে করেন আরেকটা কন্ডিশন লিখলাম, এখান থেকে পড়াই সবচেয়ে ভালো হবে। আচ্ছা, এরপর আমি হচ্ছে এখান থেকে মাইনাস করলাম, যেহেতু আমি বলতেছি যে এ বি কে টাকা পাঠাবে 50 টাকা, তাহলে কি অ্যাকশন হবে স্যার এখানে? মনে করেন সাবট্রাকশন বা আপডেট, যেটাই বলেন। আমি আপডেটে লিখলাম, আপডেটে লিখলাম, বাট মানে সিম্পলিসিটি বা আরো সুন্দরভাবে বলতেছিলাম যে সাব।
বা আপডেট আপডেট পাওয়া যায় অ্যাকচুয়ালি। সাব 50 মানে ডিরেক্ট করতেছি সাবট্রাকশন। হ্যাঁ, সো এখানে আসলে কি হয়, প্রথমে এ থেকে কিন্তু 50 বিয়োগ করে, তারপর হচ্ছে আপডেট টু 50 এর জন্য। এখনো কিন্তু বিয়ে আমি কোনো টাকা অ্যাড করি না স্যার, বুঝছেন? আমি এখনো বিতে কোনো টাকা অ্যাড করি নাই, আমি আগে হচ্ছে এর থেকে টাকাটা ম্যানেজ করে দিছি, তারপর আপডেট করছি। হ্যাঁ, এখন ওর কাছে 50 টাকা আছে। এরপর হচ্ছে আমি বিয়েরটা রিড করলাম, বিয়ের কাছে 50 টাকা আছে, ওকে, তাহলে অ্যাড, যেটা বিয়োগ করছি সেটাই আমি এখানে অ্যাড করে দিলাম। তারপর আপডেট করলাম বিয়ের জন্য, সরি 50, তারপর ওর হলো 100 টাকাটা হয়ে গেল, আর ওর হচ্ছে 50 টাকা, তো 50 টাকায় থাকলো। স্যার এইটুকু কি বুঝছি? কোনো কোশ্চেন স্যার কিভাবে কাজ করে? সেটা কি বুঝছি? সো বেসিক্যালি জি আমরা স্যার। ভাবতাম কি, মনে করেন কথা কথা মনে হয় দুটো একসাথে আপডেট হয়ে যাচ্ছে, যেটা হতে পারে, বাট যদি আমরা সিরিয়ালাইজ ধরি, প্রথমে এ থেকে ডিলিট হয়, আমি আপডেট করি, দেন বিয়ের মাঝখানে যোগ করি এবং বিয়েরটা আপডেট করি। এখন এই যে একটা ফুল ট্রানজ্যাকশন হলো, এটা কিন্তু এখনো আমার লেজিট, মানে এখনো ওকে একটা সিগন্যাল পায় নাই যে এই ট্রানজ্যাকশনটা আসলে কি হয়েছে নাকি কমপ্লিট হয় নাই। এটা কিন্তু এখনো আপনার একটা অ্যাপ্রুভাল পায় নাই। আমি দেখতেছি যে আমার এ বিকে পাঠাইছে, বি এরটা আপডেট হয়েছে, এরটাও আপডেট হয়েছে, বাট এটা এখনো কিন্তু অ্যাপ্রুভাল পায় নাই। আপনাকে এটাকে কমিট করতে হবে, কমিট। সো বেসিক্যালি আমি এই ট্রানজ্যাকশনটা করছি, এ আর বি একটা ট্রানজ্যাকশন করছে, এখন মনে করেন আমি ফর এক্সাম্পল কথার কথা আমি এটাকে অ্যাপ্রুভ করলাম যে হ্যাঁ ঠিক আছে, ওদের ট্রানজ্যাকশনটা কোনো সমস্যা হয় নাই, সব কিছু ওকে আছে। আমি কমিট যখন একটা ওকে দিব, তার মানে হচ্ছে এই ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়েছে। তার মানে কমিট, আমি অনেকবার কমিট ওয়ার্ডটা ইউজ করব। এই কমিট মানে হচ্ছে ফুল ট্রানজ্যাকশনটা কমিট, মানে কমিট নাকি কমপ্লিট হয়েছে সুন্দরভাবে, এবং একটা অ্যাপ্রুভাল পাইছে যে হ্যাঁ এই ট্রানজ্যাকশনটা ওকে। এটুকু স্যার বুঝছি। হ্যালো, আমি কি গেছি গা? স্যার ওকে, না স্যার। আচ্ছা। এখন এইখানে দেখেন কি কি সমস্যা হতে পারতেছে একটু বলেন তো। মনে করেন এখানে আপনাদের একটু কোশ্চেন করি। মনে করেন আমি যে হচ্ছে এখানে এ থেকে বিতে কাজটা করলাম, এ থেকে বিতে ট্রান্সফার করলাম, এ হচ্ছে 50 টাকা ওকে দিল বিকে, হ্যাঁ, তখন ওর হচ্ছে 100 টাকা হলো। এই ট্রানজ্যাকশনের মাঝখানে কি কি সমস্যা হতে পারতো স্যার একটু বলেন তো, কি ধারণা হয়? হার্ডওয়্যার বলেন বা নেটওয়ার্ক বলেন, কি কি সমস্যা হতে পারে যার কারণে সে কমিট অ্যাপ্রুভালটা পাবে না, বলেন। স্যার এর অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেল কিন্তু বি রিসিভ করবে না, এরকম কিছু। হ্যাঁ, কারেক্ট। কথা কথা ফর এক্সাম্পল আমি এ থেকে মাইনাস করে ফেলছি, এ থেকে মাইনাস করে ফেলছি, কোনো একটা কারণে বি এর সাইডে নেটওয়ার্ক বা হার্ডওয়্যার ক্র্যাশ হইলো এবং ট্রানজ্যাকশনে তার 50 টাকা থেকে 100 টাকা হয় নাই। হ্যাঁ, 50 থেকে 100 টাকা হয় নাই, 50 থেকে 100 টাকাতে কনভার্ট হয় নাই, কিন্তু 50 টাকা এ থেকে চলে গেছে। তখন এটা কি একটা ভালো ট্রানজ্যাকশন কি হয়েছে? হয় নাই। নেটওয়ার্ক বা হার্ডওয়্যার ইস্যু বা আদার স্টাফ যেটা আমরা দেখব, হয় নাই। এই ধরনের প্রবলেমগুলো এবং এই প্রবলেমগুলোকে সলভ করার জন্য কি কি ইউজ করা হয়, এটাই হচ্ছে আজকে আমাদের লেকচার।
ওকে, তাহলে ট্রানজ্যাকশনের মোটামুটি একটা আমরা ডেফিনেশন দেখলাম। এখানে একটু লজিক মানে টেকনিক্যাল টার্মে বলছে, এ লজিক্যাল ইউনিট অফ ডেটাবেস প্রসেসিং দ্যাট ইনক্লুডস ওয়ান অর মোর অ্যাক্সেস অপারেশন। এটা রিড, রিট্রিভাল, রাইট, ইনসার্ট। ওই যে আমরা যে আপডেট করতেছিলাম ওটা হচ্ছে রাইট, নতুন করে ডেটাবেস আমি রাইট করতেছি বা আপডেট করতেছি, হ্যাঁ। ইনসার্ট, আপডেট, ডিলিট, এই যে এই অ্যাকশনগুলোর থ্রুতে আমি হচ্ছে ডেটাবেসে একটা প্রসেসিং করতেছি, হ্যাঁ। এখন এই প্রসেসিংটা হচ্ছে আমরা বলতেছি ট্রানজ্যাকশন। এবং এখানে একটা এক্সাম্পল আমি আপনাদেরকে শো করছিলাম একটু আগে, যেটা হচ্ছে আমি হচ্ছে এ থেকে রিড করলাম, হ্যাঁ, ওর কাছে মনে করেন 100 টাকা আছে, রিড করলাম 50 মাইনাস করলাম, এবং রাইট করে ওর টাকাটাকে আমি আপডেট করে মাইনাস করে দিলাম, 50 লিখে দিলাম। তারপর আবার আইটেম বি অ্যাকাউন্ট থেকে পড়লাম, বি এ দেখলাম 50 টাকা আছে, বি এর কাছে ওই 50 টাকা অ্যাড করে আমি তাকে 100 টাকা করে দিলাম। ফুল একটা ট্রানজ্যাকশন হচ্ছে পুরোটা, এখানে দুইটা ট্রানজ্যাকশন না, বাট পুরোটাই হচ্ছে একটা ট্রানজ্যাকশন। আচ্ছা, এখন এই ট্রানজ্যাকশনটা যেন সুন্দরভাবে হয় এই জন্য আমাদের 4টা প্রপার্টিস আছে, সেটা হচ্ছে এসিআইডি প্রপার্টিস, হ্যাঁ, 4টা প্রপার্টিস এ সি আই ডি। ওকে, এখানে জাস্ট ট্রানজ্যাকশন এক্সাম্পলটা মানে কিভাবে কাজ করে ব্যাকগ্রাউন্ডে সেটার কথা বলা হয়েছে। যখন আমি রিড আইটেম করলাম তখন আমি হচ্ছে আপনার এই এক্স আইটেম মানে ওই যে এর কাছে যে 100 টাকা আছে, এইটা হার্ড ডিস্কের কোন ব্লকে ইনফরমেশনটা আছে সেখানে রিড করলাম। তারপর এইটাকে আমি টেম্পোরারি, বাফার হচ্ছে একটা টেম্পোরারি মেমোরি, এইটার ভিতরে আমি স্টোর করলাম। তারপর এখানে ডিলিট বা আপডেট করে মেইন মেমোরির ভিতরে হচ্ছে আমি স্টোর করে দিলাম, হ্যাঁ। সো ফর এক্সাম্পল এ থেকে আমি 100 করলাম, প্রথমে রিড করলাম, এখানে রিড করলাম আমি, দেন আমি এই রিড করা আইটেমটাকে আমি একটা টেম্পোরারি মেমোরি বাফারের মধ্যে নিয়ে এসে লিখলাম, ঠিক আছে। দেন আমি মনে করেন এখান থেকে 50 বিয়োগ করে এটাকে 50 করলাম। দেন যখন আবার রাইট করব তখন মেন মেমোরিতে এই 50টাকে বাফার থেকে সরিয়ে ওখানে আপডেট করে দিলাম। ঠিক সিমিলারলি রাইটেও সেম কাজটা করলো। এটা হচ্ছে রিডের পার্ট, বাট এটা হচ্ছে রাইটের পার্ট, যে আমি 50টাকে স্টোর করলাম। আচ্ছা, এই সিআইডি প্রপার্টিসটা একটু দেখি। ইন্টারশন টু ট্রানজ্যাকশন, এখানে আমি অলরেডি বলছি এখানে দুটো ট্রানজ্যাকশন হচ্ছে T1 আর T2, হ্যাঁ। দেন এসিআইডি প্রপার্টিসের মধ্যে হচ্ছে আমার 4টা প্রপার্টি, একটা হচ্ছে অ্যাটমিসিটি, একটা হচ্ছে কনসিস্টেন্সি, একটা হচ্ছে আইসোলেশন, আর একটা হচ্ছে ডিউরেবিলিটি অথবা পার্মানেন্সি। সবগুলো একটা আমরা গো থ্রু করি। অ্যাটমিসিটি, এই যে স্যার আমি একটু আগে বললাম প্রথমে এ এর সাইডে কিছু কাজ হচ্ছে আর এখানে বি এর সাইডে কিছু কাজ হচ্ছে, রাইট? দুটা কাজ হচ্ছে, কিন্তু আমি ফুল কাজটাকে আমি একটা ট্রানজ্যাকশন বলবো, ওয়ান ট্রানজ্যাকশন। এটা হ্যাঁ, আমি এটাকে ভেঙে ভেঙে সেপারেট দুটা ট্রানজ্যাকশন বলবো না, বাট অ্যাজ এ হোল একটা ট্রানজ্যাকশন ধরবো। যদি কোনো কারণে কোনো স্টেপে কোনো একটা গন্ডগোল হয়ে যায় তখন হচ্ছে আমি এটাকে রোল ব্যাক করে দিব, আগের সিচুয়েশনে রোল ব্যাক করব। ফর এক্সাম্পল একটু আগে আমরা যেটা বলছিলাম যে মনে করেন আমি 1 পর্যন্ত সব সফলভাবে করলাম, 2ও সফলভাবে করলাম, 3ও সফলভাবে করলাম, 4ও সফলভাবে করলাম, বাট 5 নম্বরে কোনো কারণে একটা গন্ডগোল হয়ে গেল, হ্যাঁ। তখন যদিও এই সাইডে আমার সবকিছু কারেক্ট হয়েছে, আমি এটাকে বলবো যে আমার পুরো ট্রানজ্যাকশনটা অ্যাকুরেট হয় নাই। তখন আমি আবার রোল ব্যাক করে এ কাছ থেকে যে 50 টাকাটা মাইনাস হয়েছে ওটাকে আমি আবার অ্যাড করে মিস্টার এর জন্য আবার 100 টাকাটা নিয়ে আসবো। রোল ব্যাক মানে হচ্ছে আগের স্টেটে ফিরে যাওয়া। এখন অ্যাটমিসিটি মানে কি? অ্যাটমের মতো যেরকম হচ্ছে ইনডিভিজিবল, ভাঙা যাবে না। সো
ফুল ট্রানজ্যাকশনে কোথাও যদি ঝামেলা হয় তখন আমি আবার আগের স্টেটে ফিরে যাব। এটাই হচ্ছে আমার অ্যাটমিসিটির রিকোয়ারমেন্ট। If the transaction fails after step 3 and before 6, money will be lost, leading to an inconsistent database state. যদি অ্যাটমিসিটি মেইনটেইন না করে সাথে সাথে রোল ব্যাক, আমি আগের সিচুয়েশনে চলে যাব, আমার ট্রানজাকশনটা ফেল। স্যার অ্যাটমিসিটি একটু বুঝছেন না, কিছু বলেন স্যার। সো বেসিক্যালি অ্যাটমিসিটি আমাকে এনশিওর করবে যে আমার যত কাজই করি না কেন এ থেকে বিতে যে টাকা পাঠাচ্ছি, যদিও দুইটা ভাগে ভাগ করা যায়, যে এ থেকে প্রথমে মাইনাস বির সাথে যোগ, আমি তাও ফুল কাজটাকে একটা ট্রানজ্যাকশন ধরবো, ওয়ান অ্যাটমিসিটি পার্ট। এটা কি বুঝছি স্যার? জি স্যার। কোনো কোশ্চেন থাকলে প্লিজ বলেন। নেক্সট, ডিউরেবিলিটি। সেম আগের এক্সাম্পলটাই, আমি একটা কথা বলছিলাম স্যার, কমিট আমার 1 থেকে 6 পর্যন্ত সব কাজ হয়ে গেছে, আমি এখন কমিট করে দিলাম যে ওকে। এখন কমিট করার মনে করেন 0.001 সেকেন্ড, খুবই মিনিস্কিউল একটা টাইমের মধ্যে আমার সার্ভার ক্র্যাশ খাইছে অথবা আমার ডেটাবেস ড্রপ করছে। কিন্তু তাও আমি যে 0.001 সেকেন্ড আগে আমার ডেটাবেসটাকে আপডেট করে কমিট করছি, এই জিনিসটাকে এনশিওর করা হচ্ছে ডিউরেবিলিটি। সেটা কি বুঝছি নাকি বুঝেন না স্যার? কেউ তো কিছু বলবেন। হ্যালো, স্যার কোশ্চেনটা কি ছিল স্যার? আচ্ছা বলতেছি, আমি যে একটা ট্রানজ্যাকশন কমপ্লিট করলাম, দেন কমিট করলাম যে হ্যাঁ আমি একটা ওকে সিগন্যাল পাইছি এই ট্রানজ্যাকশন, এর ঠিক 0.001 সেকেন্ড পরেই আমার এই ডেটাবেসের সার্ভারটা ক্র্যাশ খাইছে বা ড্রপ করে দিছে, ডিস্ট্রয় হয়ে গেছে। কিন্তু এত বড় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও আমি যে কমিট ডেটা করছি 0.01 সেকেন্ড আগে, সেটা আমার রিটেইন থাকবে, নষ্ট হবে না, সেভ করা থাকবে। এই জিনিসটা মেনটেন করাই হচ্ছে ডিউরেবিলিটির কাজ। এটা কি বুঝছি নাকি স্যার? জি স্যার, বুঝে গেছি। এখন এইটা করার জন্য আমরা কি কি করি রিয়েল লাইফে? আপনার মেইন ডেটাবেস আছে, এমডিবি লিখলাম, মেইন ডেটাবেস, এইটার ব্যাকআপ মনে করেন আপনি কথা কথা ইউএসএ তে রেখে দিচ্ছেন, আবার মনে করেন ইন্ডিয়াতে রেখে দিচ্ছেন, কথা কথা, এবং কনস্ট্যান্টলি এটাকে আপডেট করে দিচ্ছেন আপনি, কনস্ট্যান্টলি। মানে লাইক একটা কিছু চেঞ্জ হয়েছে, কমিট পাইছি, কমিটের সাথে সাথে এই ব্যাকআপ দুটো আপডেট হয়ে যাচ্ছে। কোনো কারণে মেইন ডেটাবেস ধ্বংস হয়ে গেল, তখন আপনি এইটা যে ডিউরেবল সেটা এনশিওর করার জন্য আপনার ব্যাকআপ সার্ভার থেকে কপি নিয়ে আপনি আবার মেইন ডেটাবেসে আপডেট করে দিলেন। এটা কি ডিউরেবিলিটির একটা এক্সাম্পল হতে পারে না? হ্যালো, জি স্যার। এভাবে হচ্ছে রিয়েল লাইফে কাজ করে, অলওয়েজ ব্যাকআপ কনস্ট্যান্ট। আমার কমিট নতুন একটা মেইন ডেটাবেসে হয়েছে, সাথে সাথে আমি আমার ব্যাকআপ ডেটাবেসে আপডেট করে দিব। যদি কোনো কারণে মেইন ডেটাবেসটা ধ্বংস হয়ে যায়, আমি আমার ব্যাকআপ ডেটাবেস যেহেতু আছে, ওখান থেকে হচ্ছে আমি লেটেস্ট, স্যার এখানে কি আপনি হার্ডওয়্যার তারপর ক্লাউড দুই ধরনের ক্ষেত্রে, এখানে আমি ক্লাউডের ক্ষেত্রে ইউএসএ ইন্ডিয়া বলছি, বাট আপনি যখন অন প্রিমিসিস মানে লোকালি করবেন, আপনার ডেটাবেসের জন্য যে মেশিন থাকবে ফিজিক্যাল, 7-8টা থাকবে নাকি স্যার? এর মধ্যে দুইটা মনে করেন হচ্ছে মেইন, আর বাকি সবগুলো ব্যাকআপ। যখনই কোনো কমিট মেইন ডেটাবেসে হয়েছে, সাথে সাথে ব্যাকআপ মেশিনগুলোতে আপডেট হয়ে যাবে যে হ্যাঁ আমার কাছে লেটেস্ট আপ টু ডেট ডেটা আছে। ওকে স্যার। এটা হচ্ছে ডিউরেবিলিটির একটা এক্সাম্পল, যে কীভাবে আমরা ডিউরেবিলিটিটা এনশিওর করি।
যদি এটা করতে না পারে তাহলে ডিউরেটিটা ভায়োলেট করছে। আচ্ছা, আর অ্যাটমিসিটি কি? যে হোল ট্রানজ্যাকশন এক ধরবো আমি, এখানে দুইটা সেগমেন্টে ভাগ করা যায়, আমি হোল অ্যাজ এ হোল একটা ধরবো। যদি কোনো কারণে যে কোনো সাইডে কোনো একটা সমস্যা হয় আমি আবার আগের স্টেজে চলে যাব। এটা হচ্ছে অ্যাটমিসিটির প্রপার্টি। যদি এটা এনশিওর না করা হয় তাহলে অ্যাটমিসিটি প্রপার্টিটা ভায়োলেট করা হচ্ছে। দেন আইসোলেশনটা একটু পরে আসি, এটা একটু ব্রড। কনসিস্টেন্সি আসে। কনসিস্টেন্সি মানে কি স্যার, একটু বলতে পারবেন বাংলায় মানে কি হতে পারে কনসিস্টেন্সিটা? মানে বেসিক্যালি হচ্ছে আমি ডেটা যেটা ডিলিট করতেছি মনে করেন এর কাছ থেকে, সেটাকে আমি আসলেই অ্যাকুরেট ডেটা ডিলিট করতেছি নাকি, বা আমি যে ওর থেকে মাইনাস করব ওর ইনিশিয়াল ভ্যালু এটা কি আসলে একটা লেজিট ভ্যালু নাকি, এই ধরনের চেকিংটা। হ্যাঁ, সো ফর এক্সাম্পল এখানে অনেকগুলো রুল থাকে, জেনারেলি হচ্ছে এটা ফলো করা হয় কিন্তু আমরা দেখতেছি। আরেকটা ফর এক্সাম্পল বলি, আমি এর কাছ থেকে -50 ডিডাক্ট করব, কিন্তু ওর অ্যাকাউন্টে আছে -100 টাকা। এখন এই ডেটাটা কি কনসিস্টেন্ট ভ্যালু? আমি কি এই -100 থেকে আবার -50 করতে পারবো কি? হ্যালো স্যার, স্যার কেউ কি কিছু বলবেন নাকি আগাবো? হ্যালো স্যার আজকে আর না স্যার আজকে কতটুকু পড়াতে চান? আচ্ছা, জাস্ট কনসিস্টেন্সি পর্যন্ত রেখে দিচ্ছি। হ্যাঁ, কনসিস্টেন্সি পর্যন্ত রেখে দিচ্ছি। সো দুটা জিনিস দেখি। হ্যাঁ, কনসিস্টেন্সি হচ্ছে কি, যেটা বললাম আমার -100 ডেটা আছে এর জন্য, কিন্তু আমি ওর কাছ থেকে -50 ডিডাক্ট করতে পারবো না, কারণ ও অলরেডি নেগেটিভ ভ্যালুর ভিতরে আছে, কনসিস্টেন্ট ডেটা না। আবার আরেকটা এক্সাম্পল যেটা হচ্ছে এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে কি, মনে করেন এর কাছে 150 আর বি এর কাছে 50 টাকা। স্যার দুইটা সামেশন কত স্যার একটু বলেন তো, একটু স্যার এটা লাস্টে একটু মনোযোগ দেন, তারপর শেষ করে দিচ্ছি। স্যার এর কাছে কিসের সাবমিশন? 200। এখানে যে এক্সাম্পলটা বলছে জেনারেল এক্সাম্পল, এর কাছে 150 ভ্যালু টাকা আর বি এর কাছে 50 টাকা। স্যার দুইটা যোগফল কত স্যার? 200 স্যার। 200। আচ্ছা, এখন আমি আমার কনসিস্টেন্সি রুলটা বলে যে আমি এই পুরো ট্রানজ্যাকশনটা করার পরেও সামেশন 200ই থাকবে। এটার সাথে কি স্যার আপনি অ্যাগ্রি করেন নাকি করেন না একটু বলেন। আমি কি আবার বলবো? জি স্যার, কারেক্ট। আচ্ছা, ইনিশিয়াল লেভেলে দুইজনের টাকার পরিমাণের যোগফল 200 টাকা। এখন আমি এই হোল ট্রানজ্যাকশনটা কমপ্লিট করার পরেও যোগফল বা সামেশনটা 200ই থাকবে। আপনি কি আমার এই স্টেটমেন্টের জি স্যার, সাথে এগ্রি করি। জি স্যার। এগ্রি করেন? রাইট? কেন? আমি এ থেকে 50 বিয়োগ করলাম, তাহলে 100 হলো, সেটা তো বিয়ের কাছে অ্যাড হবে। আর এখানে বি প্লাস 50 করলাম, তার মানে 50 প্লাস কত হয় 100, এখানে 100 টাকা থাকে। রাইট? 100 যোগফল 200ই হলো পুরো ট্রানজ্যাকশনটা কমপ্লিট করার পরে। কোনো কারণে যেটা বললাম অ্যাটমিসিটির মধ্যে ঝামেলা হলো, যে কোনো কারণে এটাও কারেক্ট এটাও কারেক্ট, কিন্তু কোনো কারণে আমার এইটা কাজ করলো বাট এইটা কাজ করে নাই, তখন কি হলো 150 থেকে 50 বিয়োগ হলো, এখন 100 আছে। এবং বি এর এখানে 50 যোগ হয় নাই,
তার মানে তার কাছে এখনো 50ই আছে, যোগফল 150। এখন বলেন স্যার ইনিশিয়াল স্টেজের সাথে আফটার ট্রানজ্যাকশন এটা কি কনসিস্টেন্ট আছে নাকি নাই? নেই স্যার। স্যার নাই স্যার। এইটাই হচ্ছে কনসিস্টেন্সির এইখানে যে রিকোয়ারমেন্টটা বলছে এটা একটা এক্সাম্পল। ঠিক আছে, আচ্ছা আজকে আজ জাস্ট বেশি কিছু আগাবো না, আইসোলেশন জাস্ট একটা কনসেপ্ট দিব, কারণ আইসোলেশন একটা ব্রড টপিক। জাস্ট একটা কথা বলবো, আইসোলেশন জিনিসটা হচ্ছে কি যে আপনি মাল্টিপল টাইমে মাল্টিপল ট্রানজ্যাকশন একই টাইমে করতেছেন। হ্যাঁ, মনে করেন আপনার ডেটাবেস একটাই আছে এবং এখানে একটা ভ্যালু মনে করেন মিস্টার এর টাকা 100 টাকা আছে। এখন এই মিস্টার এর 100 টাকার উপর একই টাইমে মাল্টিপল ট্রানজ্যাকশন চলতেছে। হ্যাঁ, মনে করেন T1 করতেছে কি, ওর টাকা মানে ওর ভ্যালু থেকে 100 থেকে 50 বিয়োগ করতে, ফর এক্সাম্পল। আবার T2 ট্রানজ্যাকশন T2 কি করতেছে, এর ভ্যালুর সাথে মানে 100-র সাথে 100 না, এই বলি আমি, এর সাথে 70 টাকা যোগ করে দিচ্ছে। এই যে একই ভ্যালুর উপর মাল্টিপল টাইম আপডেট যে চলতেছে, এইটাকে এনশিওর করাটাই হচ্ছে আইসোলেশন। একটা ট্রানজ্যাকশন আর একটা ট্রানজ্যাকশনের সাথে ইন্টারফেয়ার করবে না। সেটা কি বুঝছি? জি স্যার। আচ্ছা, এটাই হচ্ছে আপাতত এটুকু রাখলাম। নেক্সটে হচ্ছে আমরা আবার হয়তো একটু অফ করি আগে। আচ্ছা, আজকে এটুকু রাখি।